সরিষার দানাটা যদি এখন কেউ বলে যে আমাকে 2-5 কোটি টাকার লাগবে, আমি ব্যবস্থা করে দিতে পারবো আর কি। মাসে আপনি কত টাকা সেল করেন না? এটা অ্যাভারেজ 2 লাখ টাকা, কোনো মাসে 3 লাখ হয়, 2.5 লাখ, 2 লাখ, আবার কম হয়, অ্যাভারেজ 2 লাখ টাকা আপনার সেল হয়। আমি শুনেছি আপনার জীবনে অনেক কষ্ট গেছে, আপনার অপারেশনের টাকা পরিবার থেকে পান না, এরকম কথা শুনলাম। বাট তার সেই মানুষটা শূন্য মূলধন থেকে, আপনার কোনো মূলধন ছিল না, এটাও একটা কিভাবে শূন্য মূলধন দিয়ে ব্যবসা শুরু করা যায় সেটাও আমরা একটু শুনতে চাই। এখন সেখানে আপনি মাসে প্রায় 2 লাখ টাকা সেল করেন, একটু যদি বলেন পেছন থেকে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাকের প্রতি, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন। বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ। তো স্যার, আপনার প্রতিও কৃতজ্ঞ এই জন্য যে আপনি প্ল্যাটফর্ম কারণেই আমি আজকে মানে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছি। তো আমি আমার জীবনের একটু গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমি কৃষক বাবার সন্তান, 4 ভাই বোন, আমি সবার বড়। আসলে বড় ছেলেদের দায়িত্বটা একটু বেশিই থাকে। সেই ক্ষেত্রে আমার বাবার কথা একটু না বললেই নয়। আমার বাবা একেবারেই সহজ সরল, মানে এতটাই সহজ সরল। আমার এখনো যদি আমি মানে যে বিয়ে না করতে হবে, তা কোনোদিন বলতো না যে বিয়ে করতে হবে। আমার 2টা বোন ছিল, মানে যে বেশি সহজ সরল আর কি। ও মানে শুধু কাজ করে, খাওয়া দাওয়া করে, বাজারঘাট করে, মানে যে এই এতটুকুর মধ্যে আবদ্ধ। যার জন্যই আমি বড় হওয়ার কারণে এই দায়িত্বটা আমার উপরে এসে মানে বর্তায়। তো আমি সবার বড়, আমার 2টা বোন ছিল এবং যৌথ ফ্যামিলি ছিল। পরিবারের সব কাজ বাবা মা করতো, আমিও করতাম। আমাকে দিয়ে শুধু কাজই করাতো বাবা। লেখাপড়ার কথা ওইরকমভাবে বাবা বলে নাই, কিন্তু আমার মা অনেক শিক্ষিত না, কিন্তু মানে বুদ্ধিমতী আর কি। মানে আমাকে যে কোনো উপায়ে সে লেখাপড়া করাবে। তো লেখাপড়া লাইন করলাম এবং আপনার ওই কৃষিকাজ, বাড়ির কাজ করি, পাশে অন্য জমিতেও কাজ করি। তে এর মতো অবস্থায় আপনার এসএসসি পাস করলাম। এসএসসি পাস করার পর আপনার আমি তার আগেই আমার ওই চাচতো কাকা আছে, আর কিবি কাকা, ওদের সাথে থাকতাম। মানে কৃষি বিষয়ে যে উদ্যোক্তা, এই বিষয়ে তখন থেকেই রেডিওতে টেলিভিশন দেখতাম। এটা আমাকে খুবই উদ্বুদ্ধ করতো। তো আমি এসএসসি পরীক্ষার পর, এসএসসি পরীক্ষা এসএসসি পাস করি 2002 সালে। তারপর আমি যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ নেওয়ার পর ও আপনার ওই মুহূর্তে এসেই কোনো কিছু করা হয় না। পরে ইন্টারমিডিয়েট পরে আপনার আমার কুকুর বাসা থেকে উল্লাপাড়া কলেজে, ওখান থেকে আমাদের বাড়ির রাস্তা 10 কিলো। এর কৃষিকাজে আমাদের সহযোগিতা করার জন্য 10 কিলো অনেক সময় আমি হেঁটে আসতাম, হেঁটে যেতাম। মানে অনেক সময় 2 টাকা ভাড়ার জন্য বাসে আমি 8 থেকে 10 কিলো হেঁটে যেতে হতো আর কি, মানে অভাবের কারণে। তো এমতো অবস্থায় লেখাপড়া করতেছি। আমার কৃষির প্রতি যেহেতু উদ্বুদ্ধ, ওখানে থাকা অবস্থায় কুকুরদের বাড়িতে অনেক আমের গাছ, কাঁঠালের গাছ আছে। ওখান থেকে আমি বীজ সংগ্রহ করে নিজেই বাড়িতে এনে আমাদের বাড়ি মানে ঘরের সামনে উঠানে আপনার প্রায় 4 থেকে 5 হাজার এই আপনার কাঁঠালের বীজ, আমের বীজ, নিম গাছের বীজ রোপণ করি এবং এগুলো ভালোই সেলও করি। কিন্তু পরবর্তীতে ওইটা আর করা হয়নি কে। তো ওখানে ওটা থেমে যায়। তারপরে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর ওই কাকাদের সাথে আলাপ আলোচনা করে আমি আব্বা এর মাঝখানে 2 বোনেরই বিয়ে দেওয়া হয়ে যায়। তাদেরকে মানে সব দায়িত্ব আমাকেই বহন করতে হয়। আব্বা যেহেতু এভাবে বোঝে না। আপনার ওই কাকাদের সাথে আলাপ আলোচনা করে আমি আব্বাকে বলে 20,000 টাকা একটা জমি মানে বন্ধক রেখে, আর ওই কাকা 20,000 টাকা, আমি 40,000 টাকা দিয়ে নাটোরে গিয়ে জমি রাখি, যে একটা ছাগলের ফার্ম করব। ওখানে গিয়ে ছাগলের ফার্ম করি, কিন্তু ওটা ছাগল কেনা শুরু মানে শেষ হয় মাত্র আপনার এই পিপিআর টিকা দিতে হয়, যেটা দেওয়ার আগেই আপনার রোগ ধরে যায়, পিপিআর ধরে যায়, যার জন্য প্রায় অর্ধেক ছাগল মারা যায়। আর অর্ধেক বিক্রি করে আমি ব্যাগে আবার চলে আসি। তো এখন চলে আসার পর কিছু টাকা হয়। পরে মানে আত্মীয়র সাথে আলাপ করে বিদেশে যাওয়ার কথা বলা হয়। পরে পাসপোর্ট করার আগে দাদার সাথে আলাপ করলাম যে, দাদা তাহলে বিদেশে যাব, আমার তো শুধু পাসপোর্ট করার টাকাটা আছে, পরে যে টাকাটা লাগবে এটা আপনাকে দিতে হবে। তো দাদা প্রথমে রাজি হয়। পরে আপনার ভিসা আসে। ভিসা আসার পরে দাদা আর এই টাকাটা দিতে রাজি হয় না। তাহলে এবারে একেবারে টাকা শূন্য হয়ে গেল। এরপরে পরিবারের তো সহযোগিতা, কাজ, ছাগলের ব্যবসা করতে গেলে ছাগল মারা গেল, জি দেখ, জি বাকিটা বিক্রি করে কোনো রকম বেঁচে আসলেন। তারপরে বিদেশ যাওয়ার চেষ্টা করলেন, ভিসাও আসলো, জি তো টাকা জোগাড় হলো না। টাকা জোগাড় হলো না। এখন আমার আব্বা তো যদিও ভিন্ন, কিন্তু জমি তো লগা দাদা চাচা এরা বড় করে না, দাদা মানে আমার বাবা, বাবার
বাড়িতে না দেওয়ার কারণে আমি কিছুদিন পর সংসারের অবস্থাও তো ভালো না। তো আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে এসে আপনার আমি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি নিই। চাকরি করি, কিন্তু আমার মনের মধ্যে একটা মানে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। দীর্ঘদিন চাকরি করি এবং যা ইনকাম করি মানে সব একদম আপনার বাড়িতে আমি পাঠাই। বাড়িতে পাঠাই মোটামুটি 7 বছর 8 বছর চাকরি করলাম। করার পর এর মাঝখানে আমি ঢাকাতে আসার 1 বছর পরই দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার পর আপনার প্রতিবেশীর সাথে একটু মানে যে বাড়ি নিয়ে একটু গ্যালজাম হয়। ওনারা সর্বসাকুল্য ওরা কেস করে, আমাদের তরফ থেকে 5টা কেস করে। দেখা যায় এখানে অনেক টাকা নষ্ট হয়। এরপরে আমার আম্মাও একটু অসুস্থ ছিল। আমার কাছে এনে আমি যখন ব্যাচেলর ছিলাম ওই সময় চোখের অপারেশন করি। প্রায় ৩৫-৪০ হাজার টাকা যায়। আপনার সবকিছুই তাও মোটামুটি ভালোই চলছিল। আপনার এর মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। আপনার বিয়ে করতে একটু দেরি হয়েছে, কারণ হলো যে আমার একটা ছিল যে আমার বোনের জামাই মানে আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিবে। কিন্তু সরকারি চাকরি আর হয় না। আপনার আমার বয়সটাও মোটামুটি কাগজে শেষ হয়ে যায়। তারপরে বিয়ের কথা বলে। কিন্তু মানে বড় কষ্টের বিষয় হচ্ছে এটাই, আমি যখন বিয়ে করি, বিয়ে করার আগে আমার যে ক্যাশ ক্যাপিটাল ছিল এটা 4 থেকে 5 লাখ টাকা। আরও 2 লাখ টাকা ঋণ করে আমাকে একটা মানে বাড়িতে ঘর দেওয়া হয়। এই ঘর দেওয়ার হয় যেটা আমাকে আসলে এখন অনেক কষ্ট দেয় যে আপনি প্ল্যাটফর্ম যদি আগে পেতাম, যে মূলধন শেষ করে এটা করাটা কিন্তু আসলে ঠিক না। এখন আমি বুঝি। তো যাই হোক, যেটা হয়ে গেছে, আপনার এই বিয়ে করার সময় আমি এক চাচাতো ভাইয়ের কাছ থেকে হাওলাত নিয়ে আমি আমার হাত খরচটাই করি। বিয়ে করার 2 মাস পরে আবার আমার চাকরিও চলে যায়। আমি এখনো চাকরিরত আছি। চাকরি চলে যায়। চাকরি যাওয়ার পর আবার অল্প কিছুদিন পরেই চাকরির ব্যবস্থা হয়। কিন্তু পরে যেখানে চাকরি নেই ওই জায়গাটায় আপনার স্যালারি ঠিকমতো দিত না। না দেওয়ার প্রেক্ষিতে এখন বাড়ির আমার যে ভাই-বোন বা আপনার সবার একটা কথোপকথন যে ছেলে বিয়ে করছে, শ্বশুর-শাশুড়ি বউয়ের কথায় পরিবর্তন হয়ে গেছে। কারণ আগে যেভাবে দিত এভাবে আসলে জানি না কি কষ্টে আছি। এবং বিয়ে করার 1 বছরের মাথায় আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করে। এবং আরেকটা বিষয় ভালো, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি আর লেখাপড়া করতে পারিনি ক্যা। কিন্তু আমার ওয়াইফরে আলহামদুলিল্লাহ মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করাছি আমি। আমি যখন বিয়ে করি তখন ওয়াইফ অনার্স ফার্স্ট ইয়ার পড়ে। যে সবকিছু মিলায়া মানে সন্তান হলো, ওয়াইফের লেখাপড়া, আমার নিজে চলতে হবে, আপনার স্যালারি ঠিকমতো পাই না। যার জন্য বাড়িতে দিতাম, কিন্তু আগের মতো তো দেওয়া সম্ভব না। যার জন্য বাড়ির সবাই একটু এমন সেমনভাবেই দেখতো আরকি। তো যাই হোক, এরপরে দীর্ঘদিন চলে গেল। এভাবেই যাচ্ছে। তারপরে আপনার আ মোটামুটি বিয়ের ৩ থেকে ৪ বছর পর আপনার আমার এই পায়ের যে সমস্যাটা, এই সমস্যাটা আপনার এই পায়ের রগের ভেরিকোজ ভেইন অনেক আগের থেকেই ছিল। যখন আমি ক্লাস 6-7 এ পড়তাম তখন থেকেই ছিল। কিন্তু এটা কোনো সমস্যা হয় নাই ক্যা? হঠাৎ করে পায়ের গোড়ালিতে একটা ঘা হয়। এইটা হওয়ার কারণে এটি ইনফেকশন হয়ে যায়। আমি প্রায় ৳1 লাখ টাকার মতন ওষুধ ইনজেকশন খাইছি। ওষুধ নিলে ভালো হয়, এক পর্যায়ে যায় আপনার ইনজেকশন ওষুধেও কাজ করত না। তো এই যখন কাজ করত না তখন ডাক্তারের পরামর্শ নিলাম। আপনার ডাক্তার পরামর্শ দিলে অপারেশন করতে হবে। ভেরিকোজ ভেইনের যে রগগুলো আছে এগুলো কেটে ফেলে দিতে হবে, তারপরে আপনি ঘা সারবেন। মানে অজু করতে পারতেন না। এই পর্যন্ত মনে করেন যে আপনার ওই পলিথিন দিয়ে পেঁচায় রাখতাম। মানে খুবই খারাপ অবস্থা। তো যার পরে আমি টাকা চাইলাম। ছোট ভাই তখন লেখাপড়া এই চাকরি করে। কিন্তু টাকা দেয় নাই। তো আমি আমার বউয়ের ওয়াইফের এক ভাই কিছু দিছিল। আরো ঋণ-টিন করে যাই হোক অপারেশন করি। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই অপারেশন ১ম বার যে করি, পরে আপনার ৫-৬ মাস পরে এই সমস্যাটা আবার দেখা দেয়। পরে ডাক্তার সাথে আলাপ করলাম। উনি টেস্ট করে দেখলো যে ভাই সরি, আপনার অপারেশনটা সঠিক হয় নাই, আবার অপারেশন করতে হবে। তো এখন আমার তো একেবারেই আমি টাকা পয়সা নাই। তো তখন বাড়ির সহযোগিতা পাইনি, তো বোনের জামাই আমাকে কিছু হেল্প করছিল। বাকিটা অন্যভাবে ম্যানেজ করছি। এটা আমাকে আসলে কষ্ট দেয়। যে এই এই যে কষ্ট, এই কষ্ট আর্থিক যে আমার একটা অভাব, এই চিন্তাধারা থেকেই আমার যে আমি চাকরি করতেছি পাশাপাশি আসলে কিছু করতে হবে। তখন থেকেই আমার এই চিন্তাভাবনা। তখন ব্যবসা আমি শুরু করি নাই ক্যা? তো আপনার ওই ইউটিউবে মানে যে এমনি ফেসবুক দেখি, ইউটিউব দেখি। দেখতে পরে আপনার এই ইউটিউবে লাইভ দেখি। যেটা দেখে আমি উদ্বুদ্ধ হই
যে চাকরি করার পাশাপাশি কিছু করা যায়, একটা মানুষ আসলে একটা কাজ করবে তা না, আপনার মানে কথা। তো এই উদ্যোগটাতে আমি তাহলে তো কিছু করা যায়। এবং আপনি বলেছেন যে সবাই সবার নিজ জেলার যে সবচেয়ে বেশি পরিমাণে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা কাজ করতে পারবা। তখন আমি ওরে দেখতে পরে আমি মনে করেন যে অনেকগুলো ভিডিও দেখি। এক পর্যায়ে আপনার এখানে রেজিস্ট্রেশন করি, 20তম ব্যাচে রেজিস্ট্রেশন করার পরে আপনার নিয়মিত ক্লাস করি। নিয়মিত ক্লাস করার পর তো এখন 3 মাস হয়ে যাওয়ার পর আমি এখন তাহলে ব্যবসা কি নিয়ে শুরু করব। আমি দেখলাম যে আমাদের সিরাজগঞ্জেতে আপনার পর্যাপ্ত পরিমাণে সরিষা উৎপাদন হয়। মানে যে অনেক বেশি পরিমাণে, যেটা সরিষার দানাটা যদি এখন কেউ বলে যে আমাকে 2-5 কোটি টাকার লাগবে, আমি ব্যবস্থা করে দিতে পারবো আরকি। তো দেখলাম যে সরিষা যেহেতু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, আর এই তেলটা দিয়ে আমি শুরু করতে পারি। তো এই ইতিমধ্যে আমার ফুফাতো ভাই একটা দোকান আছে। তো ফুফাতো ভাইরে বললাম যে, "ভাই আপনার তো দোকান আছে, আমি তো আ এই একটা প্ল্যাটফর্মে আছি। তো এটার থেকে আমি ব্যবসা করতে চাচ্ছি। তো আপনি যদি আমাকে কিছু তেল দিতেন।" পরে ভাই আমাকে 3.5 লিটার তেল, 3.5 কেজি তেল দিয়েছিল। পরে ওইটা আমাদের অফিসেরই একজনকে দিয়েছিলাম। যাই হোক উনি পরে চাকরি ছেড়ে চলে যায়, ওই টাকাটা আর পাওয়া হয় নাকি। এইটা তারপরেও আমি থেমে থাকি নাই। পরে আমার বাড়িতে কিছু সরিষা ছিল, বাবা-মাকে আমাকে বললাম। পরে বাবা-মা কইল যে, "তাহলে সরিষা যখন আমি বিক্রি করি পরে তো দাম বাড়বে। তো যখন দাম বাড়ে ওই দামই আমি আপনাকে দিয়ে দেবো।" তো যাই হোক আমাকে আ ৯ মণ কি ১১ মণ এরকম সরিষা আমাকে দেয়। আমি নিজে গিয়া শুকায়া তারপরে ভাঙায়া নিয়ে আসি। আসার পরে আমি ফেসবুকে একটা পোস্ট করি। পোস্ট করাতে এই আপনার টঙ্গী থেকে একজন মানে ৪০ কেজি তেলের অর্ডার করে। এবং সে গাড়ি দিয়ে যায় আমার বাসা থেকে নিয়ে আসে। অ্যা তো এই নেওয়াতে আমি খুবই উদ্বুদ্ধ হই এবং এর পরবর্তীতে আসলে আমাকে আর আ ফিরে তাকাতে হয় নাকি। এরপরের থেকে আলহামদুলিল্লাহ এই এই আরেকটা প্লাস পয়েন্ট হলো যে আমি গাজীপুরে আছি ১৯ বছর। এখানে আমার একটা আ সার্কেল আছে, অনেক পরিচিত লোক আছে এবং এখানে আমি যে সবার কাছে বিশ্বস্ত, এই জিনিসটা আমি কাজে লাগাইছি। দেখা যায় যে আমাকে সবাই বিশ্বাস করে। প্রথমত আমার পণ্য নেয়া হলো বিশ্বাসের কারণে, যে জহুরুল অনেক বিশ্বাসী। তাহলে যেহেতু অন্য জায়গাতে নেওয়ার থেকে জহুরুলের কাছ থেকে নিই এবং একবার একজন ব্যক্তি নিলে পারে দেখা যায় যে ওই ও তো নিয়মিত নেয়ই। তার সাথে আরো মনে করেন যে ওই আরেকটা কাস্টমার যে আমার পরিচিত একজন আছে, অনেক ছেলেটাও ভালো এবং পণ্যও ভালো, আপনারা নিতে পারেন। এভাবে করতে আলহামদুলিল্লাহ আমার সর্বসাকুল্যে এখন প্রায় ৩০০ প্লাস বলা যায় নিয়মিত কাস্টমার আছে। মাসে আপনি কত টাকা সেল করেন না? এটা এভারেজ ২ লাখ টাকা, কোনো মাসে ৩ লাখ হয়, ২.৫ লাখ, ২ লাখ আবার একটু কম হয়, এভারেজ ২ লাখ টাকা আপনার সেল হয়। তো আমি যেটা বলার চেষ্টা করেছেন যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি এবং বিশ্বাস এই ২ টার কারণে আপনার সেলটা এতে আমি একেবারেই ১০০% কোয়ালিটি ঠিক রাখি এবং এটার সাথে আমি শুরু করলাম ঘি নিয়ে। অ্যা ঘিটা যেখানে উৎপাদন হয় আমি নিজে গিয়ে ওখানে দাঁড়া থেকে, আমি যে চাকরি করি বস অনেক ভালোবাসে এবং বস আমার নিজের কাস্টমার। সরিষার তেল একদম নিয়মিত সরিষার তেল নিয়ে খায় এবং ঘি নেয়। পরে পরবর্তীতে এর সাথে এড করলাম, কিছু লোক ঘি চাইলো, পরে ঘি দিয়ে শুরু করলাম। পরে আলহামদুলিল্লাহ এর সাথে মধু এড করেছি, রসমালাই, বগুড়ার দই। অ্যা অনেক কষ্ট করতে হয়েছে এগুলা সংগ্রহ করতে। তো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। অ্যা অনেক ভালো সেল হয় এবং সবাই আমাকে বিশ্বাস করে। বিশ্বাসের জায়গা থেকেই আসলে সবাই পণ্য নেয় এবং অবশ্যই আমি চেষ্টা করি মানে ১০০% খাঁটি দেওয়ার জন্য, ভালো দেওয়ার জন্য। আগামী ১০ বছর পরে আ কোথায় দেখতে চান আপনি নিজেকে? স্বপ্নের কথা বলতে গিয়ে স্যার তার সাথে একটু এড করতে চাই আমি। আমি যে আজকে এই পর্যায়ে আসছি অবশ্যই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যারা গাজীপুরের ঊর্ধ্বতন দায়িত্বশীল আছে তারা আমাকে অনেক হেল্প করেছে। বাৎসরিক যে আমাদের এখানে প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে আমার সব ধরনের পণ্য নিয়ে আমি প্রদর্শন করার পরে ফাউন্ডেশনে আমার আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে এবং ওখানে যারা ছিল আমি স্যার একটু এড করি, ওই ওইদিনকে আমি মনে করেন আমার যাবতীয় পণ্যের সাথে আমি সিরাজগঞ্জের যে মাঠাটা আছে ওটি নিয়ে গেছি। আমি টেকনিক খাটাচ্ছি যে ওই ওয়ান টাইম গ্লাস আর অনেকগুলো আমি ফ্রি খাওয়াবো এবং কিছু দই। তো ওইটা ৬ কেজি ৮ কেজি এমনি খাওয়াছি। আর ওই বস্তা ভরে নিয়ে গেছি যে আমার আত্মবিশ্বাস যে এগুলা শেষ হয়ে যাবে। পরে আপনার এগুলো খাওয়ার পর অর্ডার করছি। পরে ওরা অনেকে রাগারাগি করছে যে, "আমি পেলাম না, আমাকে দিলেন না।" তো এবং তারপরে আমার অনেক এই ফাউন্ডেশনে সেল হইছে। এটা অবশ্যই ফাউন্ডেশনের কৃতিত্ব এবং আমার এই যে আমি উদ্যোক্তা ব্যবসা করি, এর পিছনে আমার ওয়াইফের কথা না বললেই নয়।
আমার ওয়াইফ আমাকে মানে যথেষ্ট পরিমাণে হেল্প করে, সহযোগিতা করে, মানে যাবতীয় কাজে ওনার অবদান আছে। এবং আমি আমার স্বপ্ন বলার আগে আরেকটা অ্যাড করতে চাই। আমি শুরুতে আপনার গাড়িতে চড়ছি, পাশের সিটে, অটোতে চড়ছি, ট্রেনে আসতেছি। ট্রেনের যে আপনার টিটি আছে সেও আমার কাস্টমার, মানে আসতে আমি ওনার সাথে আলাপ করছি। এরকম মানে যে যার সাথে যখন পাইছি তার সাথেই মনে করেন যে বিষয়টা এলে আলাপ করছি। এবং আলাপ করলেই দেখা যায় যে সবাই হয় না, কিন্তু 10 জনের সাথে করলে অন্ততপক্ষে 2 জন 5 জন এইভাবে কাস্টমার হতে হতে আমার 300 কাস্টমার কিন্তু একজন ব্যক্তির এমনি হয় না, অনেক কষ্ট করতে হয়। তো এভাবে করছি। আমার স্বপ্নের কথা বলবো কি, আমি সরিষার তেলের আমি বিএসটি করার জন্য চেষ্টা করতেছি। এটা হলে আমি এই তেলটা নিয়ে মানে অনেক বেশি আকারে বড় ধরনের কিছু করার স্বপ্ন। বোতলে মোড়ক লাগা, এবং এটা সারা বাংলাদেশে 65টি জেলাতেই এটা ব্র্যান্ডিং হবে এবং এটা আমি পৌঁছাবো। আর এর সাথে আমার বড় স্বপ্ন, আমি যেহেতু কৃষকের ছেলে, কৃষিকাজ আমি যাবতীয় কৃষিকাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমি মানে যে প্রসেসিংও করতেছি, জায়গার ব্যবস্থা হয়েছে, গাজীপুরে আমি অ্যাগ্রো ফার্ম দেবো। এবং এটা এত বড় আকারে নিয়ে যেতে চাই যেটা 10 বছর পর ইনশাল্লাহ অবশ্যই আমার এই ব্যবসাতে এবং গরু ফার্মে 50 থেকে 100 লোক আমি কর্মসংস্থান করার ইচ্ছা। এটা আমার মানে মনের আশা আর কি। এটা অবশ্যই দোয়া করবেন, এটা অবশ্যই আমার হবে। অবশ্যই দোয়া এবং প্রপারলি এই নেটওয়ার্ক আমি নিজের ব্যাপারে মানে যে কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, এবং আমি খুবই সৎ এবং পরিশ্রমী মানে যে এতটাই পরিশ্রম, এটা মনে করেন যে দেখলে এটা আপনি মানে লোক অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ।